আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার নিজের বলা কোনো কথা নয়। আজকে একটি তথ্য শেয়ার করব। আর যে তথ্যটি আমি কালেক্ট করেছি সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে। আমরা ইদানিং অনেক বেশি শুনছি না? বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে যে সেন্ট মার্টিনে আমেরিকার ঘাঁটি হতে যাচ্ছে। কখনো কখনো সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে যে এমনভাবে কিছু পোস্ট আসে যে সেন্ট মার্টিনে বাংলাদেশের হলে কি হবে এখন অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকাকে সে সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে এবং আমাদের সেখানে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন প্রয়োজন হবে ইত্যাদি ইত্যাদি নানান রকম কথাবার্তা কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা তা অনেকটাই ধোঁয়াশার মধ্যে আমরা থাকি কারণ শুধু আমাদের বর্তমান সময়ে খাবারে ভেজালই নয় বরং তথ্যের মধ্যে অনেক বেশি ভেজাল রয়েছে যেটা আমরা অলরেডি এস্টাবলিশড হয়েছে একটি শব্দ সেটা হচ্ছে গুজব তাই না তো যাই হোক আমি যে তথ্যটি শেয়ার করতে যাচ্ছি যে আদৌ সেন্ট মার্টিন বা আমেরিকার ঘাঁটি হচ্ছে কি হচ্ছে না সে বিষয়টা আমাদের যদি একটু আম, যৌক্তিকতার আলোকে আমরা চিন্তা করি তাহলে হয়তোবা কিছুটা উত্তর পেয়ে যাব এখন জানি না এই তথ্যটিও কতটা সঠিক তবে ইন জেনারেল আমি গুগলেও যতটুকু ঘাটাঘাটি করেছি এই বিষয়টা নিয়ে সেখানে একই বিষয় উঠে এসেছে তো যাই হোক চলুন সরাসরি আগে তথ্যটি একটু জানি যুক্তিকতার আলোকে ক্যালকুলেশন করে দেখা যাক যে কি হতে যাচ্ছে আর এটি আমি একটু পরেই শোনাচ্ছি যে বাংলাদেশের সেন্ট মার্টিন মানে যিনি লিখেছেন ওই ভদ্রলোকের কথা যেহেতু এটা কালেক্টেড আমার নিজের বলা কোনো কথা না বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দেয়া হচ্ছে এ কথা শুনে আসছি 1990 থেকে 91 তখন থেকে কিংবা আরো আগে থেকে সাম্প্রতিক কালে এই শোরগোল আবার চাউর চাউর হয়েছে এ প্রসঙ্গে আমাদের কিছু বিষয় জানা দরকার বিশ্বে ৮০টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ৭৫০টি সামরিক ঘাঁটি রয়েছে এসব ঘাঁটির জন্য যতটুকু এলাকা প্রয়োজন তা হচ্ছে কমপক্ষে ৪০,০০০ হেক্টর জমি বহির্বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৬,০০০ হেক্টর জমির সামরিক আম, ঘাঁটিও আছে উক্ত ঘাঁটিসমূহে ১০ থেকে ৪০,০০০ সৈন্য থাকে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর থাকে যার রানওয়ের দৈর্ঘ্য হবে কমপক্ষে ১০,০০০ ফুট জেনসি ১৩০ হারকিউলিস বিমান ফুল লোড হয়ে নামতে পারে সি-১৩০ হারকিউলিস বিমান ফুল লোড হয়ে যখন নামে তখন এর ওজন থাকে ১,৫৫,০০০ পাউন্ড আমরা সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে আলোচনা করি এবার দ্বীপটির আয়তন ছেড়া দ্বীপ ও অন্যান্য চর সহ ৪.৩ বর্গ কিলোমিটার অর্থাৎ ৪,৩০০ হেক্টর প্রয়োজন কমপক্ষে যেখানে ৪০,০০০ হেক্টর দ্বীপটির মৃত্তিকা বিশ্লেষণ করলে দেখা যায় যে এর উপরিভাগে বালু থাকলেও অনধিক ৩ ফুট নিচেই মূলত প্রবাল ও শৈবালের স্তর এ কারণে ভবিষ্যতে এই দ্বীপের অস্তিত্ব নিয়েই ভূতাত্ত্বিকরা শঙ্কিত এমন দুর্বল ভূমিতে কিভাবে সি-১৩০ হারকিউলিস বিমান ১,৫৫,০০০ পাউন্ড ফুল লোড হয়ে ওঠানামা করবে এই আয়তনের দ্বীপে কিভাবে ১০ থেকে ৪০,০০০ সৈন্য থাকবে তাদের অফিস আবাসন অস্ত্রাগার মিসাইল লঞ্চার ও অন্তত ২ ডজন যুদ্ধ বিমান নিয়ে উপরন্তু এই মহীসোপানের গভীরতা এত কম যে এখানে রেস্ট্রয়ারের মতো বড় যুদ্ধজাহাজ দূরের কথা ফ্রিগেটও ভিড়তে পারবে না যা বলেছেন তা কতটা সঠিক তথ্যভিত্তিক তা জেনে বলাই ভালো এটি ছিল কিছু তথ্য এখন আমরা তো হুজুগে বাংলা মানে বাঙালি আমরা হুজুগে আমরা অনেক কিছু যাচাই বাছাই না করেই কোনো কিছু সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা পেয়ে যাই সেগুলোকে নিয়ে আমরা কথা বলা শুরু করে দেই তো যার কারণে এই ভদ্রলোক এভাবে তথ্যটিকে তুলে নিয়ে আসছেন যে আমেরিকা যদি আমাদের সেন্ট মার্টিন দ্বীপকে তাদের ঘাঁটি করে তাহলে তারা যে উদ্দেশ্যে ঘাঁটি বানাবে সেই উদ্দেশ্যগুলো কতটা ফুলফিল হবে তা আমাদের যৌক্তিকতার আলোকে ভেবে দেখা দরকার চিন্তা করা দরকার তারপরে কথা বলা দরকার
তাই না? নয়তো আল্লাহ মুখ দিয়েছেন আর আমরা সেই মুখ দিয়ে শুধু কথা অনবরত ডেলিভারি দিচ্ছি, ট্যাক্স লাগে না, টাকা লাগে না, জরিমানা লাগে না, সুতরাং বলে দিচ্ছি। কিন্তু একবারও চিন্তা করি না যে সাধারণ মানুষের মনে যারা দেশকে ভীষণ রকম ভালোবাসে বা যারা এত বেশি এই বিষয়গুলো নিয়ে স্টাডি করে না, তাদের কাছে এই ব্যাপারটা কেমন লাগতে পারে। আমাদের দেশের অধিকাংশ মানুষ তারা হয়তো অনেক বেশি শিক্ষিত না। উম আগেকার জেনারেশনের কথা যদি চিন্তা করি, এখন হয়তো আমাদের শিক্ষার হার বেড়েছে, বাট শিক্ষার হার বাড়লেও আমরা কতটুকু সব বিষয়গুলো নিয়ে স্টাডি করি না। তবে একটি জায়গায় আমরা বাংলাদেশের মানুষ সবাই এক, আর তা হচ্ছে যে আমরা সবাই দেশকে ভালোবাসি। তাই যখন শোনা যায় যে সেই দেশের এরকম একটি বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিন, যা একটি টুরিস্ট প্লেস, এখন পর্যন্ত সেটাতে আবার আমেরিকাকে দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে যেতে নাকি রেজিস্ট্রেশনও লাগবে, তখন চিন্তা করুন অন্তত এই দেশপ্রেমিক মানুষগুলোর তাদের মনের অবস্থাটা কি হয়। আমি যখন প্রথম শুনেছি আমারও কিন্তু খারাপ লেগেছে যে ওমা কেন, এটা কেন হবে। এমনিতেই আমাদের এই পৃথিবীর যে জিওগ্রাফিক্যাল ম্যাপ, সেখানে আমাদের ছোট্ট একটি দেশ আমাদের বাংলাদেশ, তার মধ্যেও এই দেশের উপরে নজর বহু শকুন নামক দেশের। তাদের এত এত ভূখণ্ড, আমাদের তারা কিছু মানে আমাদের প্রতিবেশী দেশ তারা খুব প্রাউডলি বলে যে তোমাদের বাংলাদেশের থেকে আমাদের দেশ এত গুণ বড়, তোমাদের বাংলাদেশকে আমরা পেটের মধ্যে গিলে খেতে পারি। কি আছে তোমাদের হিজাব টুপি ছাড়া, দাড়ি ছাড়া, বোরকা ছাড়া, আর কি নিয়ে তোমরা এত বড়াই করো, আমরা খাবার না দিলে তো না খেয়ে মরবা, ইত্যাদি ইত্যাদি অনেক রকম তিরস্কারের মুখোমুখি আমরা হই। কিন্তু তারপরে আমার খুব অবাক লাগে যে তারা আবার এই ছোট্ট সোনার দেশ বাংলাদেশ, যে দেশ নিয়ে তাদের এত তুচ্ছ তাচ্ছিল্য, এত অপমান অবজ্ঞা, সেই দেশের প্রতি তাদের কি পরিমাণ নজর, সেই দেশের সম্পদের প্রতি কি পরিমাণ নজর। তো সেখানে আবার যদি হয় যে আমেরিকায় এসে যখন আবার ঘাঁটি গাড়বে, তখন সেটা আমাদের কেমন লাগবে। তো প্রশ্ন হচ্ছে আমার আমার তখন খারাপ লেগেছিল এই ভেবে, বিগত এতগুলো বছর আমরা দাসত্ব করে করে আসছি পার্শ্ববর্তী দেশের। হুম। এখন সেখানে আবার সেই দাসত্ব থেকে কিছুটা মুক্তির যখন আমরা স্বাদ অনুভব করা শুরু করেছি, আমরা যখন একটু স্বাধীনতা অনুভব করছি, দ্যাট টাইম যখন আবার শুনি যে ওমা আর এক রাঘব বোয়াল এসে হাজির, যে তারা নাকি আবার ঘাঁটি করবে, তো তখন স্বাভাবিকভাবে আমরা যারা দেশকে মিনিমাম একটুও ভালোবাসি, তাদেরও কিন্তু খারাপ লাগার অবশ্যই যৌক্তিকতা রয়েছে। সেই জায়গা থেকে আমার শুরু হয় এটা নিয়ে পড়াশোনা করা, এবং আমি করেছি, জেনেছি, বুঝেছি। যেহেতু লাইভ সেশন ছোট করব, অত বেশি লং আলোচনা করব না, তো সেখানে এই ছোট্ট তথ্যটাই দিলাম। তো এখন দেখুন, আমরা যে আমেরিকার কথা শুনছি তারা আমাদের সেন্ট মার্টিনে এসে ঘাঁটি গাড়বে, তো তাদের তো অনেক বড় দেশ, তাই না? আর তাদের কোথাও আমার কাছে মনে হতো তাদের কোথাও তো কমতি নেই, তা আমাদের উপরে কেন নজর, এই ব্যাপারটা। অবশ্য একদিন আমার এক বিজনেস পার্টনার উনি বলছিলেন গল্পের খাতিরে এই বিষয় নিয়ে যে ভালো তো, যদি আমেরিকা এসে সেন্ট মার্টিন নিয়ে যায় তাহলে তো খুব ভালো, দেশটাই নিয়ে যাক না, অ্যাটলিস্ট আমরা একটি উন্নত দেশের কাতারে এসে দাঁড়াবো। এমন করে উনি আক্ষেপের সাথে বলছিল, মানে মনে কষ্ট নিয়েই কথাগুলো বলছিল। তারপরেও ভালো যে দেশে থাকা স্বৈরশাসক কিংবা নেইবার যে মানে এনিমি কান্ট্রি যেটা রয়েছে, তাদের থেকে অ্যাটলিস্ট বাঁচা গেল, এই বিষয়টাও বলছিলেন। তো আমাদের খুব পরিচিত মুখ না, ইলিয়াস হোসাইন, জার্নালিস্ট যিনি, উনি কিন্তু সবসময় একটা কথা বলে যে আমি যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় আমি তখন থাকতাম, তাহলে আমি কখনোই ব্রিটিশ বিরোধী আন্দোলন করতাম না। মানে এটা আবার কেউ আমার মুখের কথা মানে বানিয়ে নিয়েন না কাইন্ডলি, এটা ইলিয়াস হোসেনের কথা বলছি। কেন বানাতাম, কেন ব্রিটিশ বিরোধী আন্দোলন করতাম না, কারণ হচ্ছে যে তাহলে বাংলাদেশটা ইয়ে থাকতো, ব্রিটিশদের আন্ডারে থাকতো, দেশটা উন্নত হতো, ইত্যাদি ইত্যাদি। এগুলো আসলে যারাই যে জায়গা থেকেই বলে না কেন, দেশপ্রেমের যে অনুভূতিটা সেটা ভেতরে ভীষণ রকম যখন নাড়া দেয়, তখনই কিন্তু কষ্টের জায়গা থেকেই কথাগুলো বলা হয়। তো সেখানে আবার যখন এরকম প্রোপাগান্ডা গুলো ছড়ানো হয়, যাও কিনা টোটালি ভিত্তিহীন, যেটার কোনো যৌক্তিকতা নাই, সেখানে তখন আমাদের উম মানে কেমন লাগতে পারে এটা আমাদের ভাবা উচিত। তো আমার আসলে আজকে ছোট্ট এই সেশনে এতটুকুই বলার রয়েছে।
সেটি হচ্ছে যে প্লিজ আমরা সোশ্যাল প্ল্যাটফর্মের অনেক কিছু দেখে আমরা একটু বিবেক বিবেচনা যৌক্তিকতার আলোকে আমরা যেন বিলিভ করি, রিসিভ করি। আইদার অনেক সময় কিন্তু আমরা যদি যা দেখি তাই বিলিভ করি, তাহলে তখন আমাদের অনেক কিছুই মানে আমাদের মানসিক অশান্তির একটা কারণ হয়ে যাবে বা সমস্যার সৃষ্টি হবে। সো এই জন্য আজকে আমরা যারা শঙ্কিত, আতঙ্কিত, ওমা আমাদের সেন্ট মার্টিন আমেরিকা নিয়ে নিচ্ছে কিনা, আমরা কষ্ট পাচ্ছি, প্লিজ আরেকবার বলবো একটু স্টাডি করবেন যে আদৌ তাদের এটা দরকার কিনা, বা তারা যে কারণে নিতে চায় সেগুলোর আদৌ কোনো যৌক্তিকতা আছে কিনা, তারা সেটা তাদের পারপাসটা সার্ভ হবে কিনা। আমি তো সেই তথ্যগুলো অলরেডি দিয়ে দিলাম, সুতরাং সেই জায়গা থেকে একটু চিন্তা করব আমরা, হ্যাঁ। আর অপরদিকে আমি নিজে সোশ্যাল মিডিয়ার একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেই জায়গা থেকে আমি নিজে আপনাদেরকে একটি কথা বলতে চাই, তা হলো সোশ্যাল প্ল্যাটফর্মের অনেক কিছুই মেজরিটি কেস ইজ ফেক, মেজরিটি কেস ইজ ফেক বিকজ অফ আমরা খুব নিজ নিজ জায়গা থেকে যদি চিন্তা করি যে সোশ্যাল মিডিয়াতে আপনার একটি ফেসবুক আইডি রয়েছে, আপনি সেই আইডিতে আপনার ঠিক কোন ছবিগুলো পোস্ট করেন একটু ভেবে দেখুন। আমরা ইন জেনারেল আমাদের খুশির মুহূর্তগুলো, আমাদেরকে একটু খুবই একটু লাক্সারি ফিল হবে, কিংবা আমাদেরকে একটু রিচ মনে হবে, আমাদের দেখতে একটু সুন্দর লাগবে, আমাদের হ্যাপি মোমেন্টগুলো আমরা কিন্তু শেয়ার করি। একদিন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, খুব ভালো ভালো কিছু খাবার খাচ্ছি, সেই ছবিটা তুলে আমরা আপলোড করছি। এখানে প্রশ্ন হচ্ছে, প্রতিদিনই কি আমরা এরকম খাবার খাই? খাই না তো, কিন্তু সেই ন্যাচারাল ব্যাপারগুলো আমরা কতটা আপলোড করছি? আমরা প্রত্যেকেই এত, ওই যে বললাম না, ভেজালের সাথে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে পড়েছি যে সেখান থেকে আমাদের এখন হাসির মধ্যেও ভেজাল, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আসলে আমাদের একটু ভেবে দেখতে হবে যে আমরা কোন বিষয়গুলো রিসিভ করব, কোনগুলো করব না, কোনগুলো বিলিভ করব, কোনগুলো রিজেক্ট করব। ওকে, সো অনেকক্ষণ কথা বলার ইচ্ছে ছিল, বাট আনফরচুনেটলি আমার একটা ইমার্জেন্সি কল চলে আসছে, সো আজকে বিদায় নিতে হচ্ছে। আপনাদের কমেন্টসের উত্তরগুলো আমি ম্যানুয়ালি দিয়ে দিব ইনশাল্লাহ, কেউ মন খারাপ করবেন না কাইন্ডলি। আর অনেকেই রয়েছেন যারা কমেন্টসের রিপ্লাই না পেরে ভীষণ মন খারাপ করেন, প্লিজ আমাকে ক্ষমা করবেন এই বিষয়ে, কারণ হচ্ছে আমি ব্যস্ততার জন্য আসলেই পারি না, তারপরেও চেষ্টা করে যাই। তো যারা যুক্ত হয়েছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা, কৃতজ্ঞতা থাকলো আপনাদের প্রতি, আর একই সাথে দোয়া কামনা করছি সবাই সবার জন্য। ভালো থাকুন সবাই, আমরা যেন নিজেদেরকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, পরিবার পরিজনকে ভালোবাসি, এবং সর্বোপরি সবার আগে, সবকিছুর আগে আমাদের রবকে আমরা ভালোবাসি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।